All About a Dog, A.G. Gardiner. Alfred George Gardiner, 1865 to 1946, was a British journalist and author. অ্যালফ্রেড জর্জ গার্ডিনার, যিনি 1865 সাল থেকে 1964 সাল পর্যন্ত জীবিত ছিলেন, তিনি একজন ব্রিটিশ জার্নালিস্ট। জার্নালিস্ট মানে হচ্ছে কি সাংবাদিক, যারা আমাদের খবর দেন, কাগজে খবর লেখেন। আজকাল দিনে টিভিতেও যারা ধরো যে নিউজ অ্যাঙ্কার বা খবর পড়েন, তারাও অনেক ক্ষেত্রে জার্নালিস্ট হন। এবং একজন লেখক। ব্রিটিশ বলতে কি না, ব্রিটেনের বাসিন্দা ছিলেন। ব্রিটেন একটা দেশ, ইউনাইটেড কিংডমের একটা পার্ট ব্রিটিশ। আচ্ছা, হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম, তার যে লেখালেখিগুলো ছিল বেশ প্রবন্ধ, এসে বলতে প্রবন্ধ, সেগুলো তিনি একটা ছদ্মনাম ব্যবহার করে লিখতেন। পেন নেম ব্যবহার মানে ছদ্মনাম। সেগুলো কি না, আলফা অফ দ্য প্লাউ। আলফা তোমরা যখন একটু বড় হবে অঙ্কতে দেখবে আমরা আলফা বিটা গামা ব্যবহার করি। এগুলো আমাদের যে গ্রিক অ্যালফাবেট বা গ্রিক বর্ণমালা আছে, মানে গ্রিস দেশের যে বর্ণমালা, আমাদের যেমন বাংলায় অ আ ক খ, সেরকম গ্রিক ভাষায় আলফা একটা চিহ্ন বোঝাতে ব্যবহার করা হয়। যদিও এখানে একটা নক্ষত্র, মানে আমাদের যেমন সূর্য সেই রকমই আলো দেয়, এরকম যে জিনিসগুলো মহাকাশে থাকে তাদেরই নক্ষত্র বলে। সেই আলফার কথা বলা হচ্ছে। প্লাউ মানে হচ্ছে লাঙ্গল, আর হাইলি রিগার্ডেড মানে এটা বেশ বিখ্যাত। এমনি রিগার্ড মানে এক ধরনের সম্মান প্রদর্শন, মানে এগুলোকে লোকজন ভালোই সম্মান করে, মানে লোক জনপ্রিয় আর কি। হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ। ইউনিকনেস মানে তিনি অন্যদের চেয়ে কোথায় আলাদা, সেইটা তার যে বিশেষত্ব, তার যে স্বাতন্ত্র্য, সেইটা। লে মানে নিহিত আছে, কোথায় না, তিনি খুব সহজেই জীবনের সত্যগুলোকে মানুষের কাছে তুলে ধরেন বা মানুষদের শিখিয়ে দেন। এটাই তার ইউনিকনেস। ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, আর এই সত্যগুলো খুব সহজভাবে শেখান এবং বেশ মজাদারভাবে শেখান। অ্যামিউজিং মানে মজাদার। দ্য পিলার্স অফ সোসাইটি, পিলার বলতে স্তম্ভ, আমাদের সমাজ ব্যবস্থা বা সমাজের যে ভিত্তি স্তম্ভ। পেবেলস অন দ্য শোর, পেবেল মানে কি ছোট ছোট নুড়ি পাথর, ঠিক আছে। শোর বলতে সমুদ্র তট, মানে সমুদ্রের যে তীর, যে সেইটা। মেনি ফারোজ অ্যান্ড লিপস ইন দ্য উইন্ড, ফারোজ এটা মানে হচ্ছে যে লাঙলের যে ফলাটা থাকে, মানে যেখানটা দিয়ে লাঙল দিয়ে মাটিটা কোপানো হয়, ফলে তার সেটা কোপানোর ফলে মাটিতে একটা দাগ তৈরি হয়, সেই দাগগুলোকেই বলে হচ্ছে ফারোজ। আর হাওয়ার মধ্যে পাতা, এইগুলো। আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিংস, তার অন্যান্য পরিচিত লেখাগুলোর মধ্যে এইগুলো অন্যতম। কোনগুলো? দ্য পিলার্স অফ সোসাইটি, পেবেলস অন দ্য শোর, মেনি ফারোজ অ্যান্ড লিপস ইন দ্য উইন্ড। ইন দিস টেক্সট, এই আমাদের পাঠ্যাংশটায়, হুইচ ইজ অ্যান এডিটার্স ভার্সন অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম, এই পাঠ্যাংশটা একটা সংস্করণ করা হয়েছে এরকম একটা রূপ গার্ডিনার লেখা একটা প্রবন্ধ থেকে, যেটার নাম একই। কি নাম? অল অ্যাবাউট এ ডগ। The author observes how a bus conductor makes a lady go up to the uncovered top of a double-decker bus. বড় সেন্টেন্স, একটু ভেঙে নি। The author observes, এখানে লেখক দেখছেন, how a bus conductor, কিভাবে একজন বাসের যে পরিচালক, যিনি গাড়ি চালান, তাকে তো বাস চালান আর কি, তাকে তো বাসের চালক বলে। আর দেখবেন বাসের দরজায় যিনি আর কি বাসের টিকিট কাটেন, তাকে বাস কন্ডাক্টর বলে। তিনি সবকিছু আর কি দেখাশোনা করেন, সবাই টিকিট কেটে উঠেছে কিনা, কোথায় কাকে নামাতে হবে তারা বলে দেন, এইরকম ভাবে কোন জায়গাটা এলো। সেই বাস কন্ডাক্টর আর কি কিভাবে একজন মহিলাকে মেক্স এ লেডি গো আপ টু দ্য আনকাভার্ড টপ, সেই বাসটারই মানে ওই বাসে করে একজন মহিলা যাচ্ছিলেন, সেই মহিলাকে কিভাবে ওই বাসের দুতলার ছাদে, যেটা ঢাকা ছিল না, বাসের মাথাটা তো ঢাকা থাকে, একতলা বাস হলে ঢাকা থাকে, দোতলা বাস হলে অনেক সময় ঢাকা থাকে না। যারা দোতলা বাসে উঠেছো, খুব কমই দেখা যায় আর কি দোতলার না ঢাকা বাস, এখনকার দিনে বেশিরভাগ বাসই ঢাকা হয়, যাকে ওই বাসটা ঢাকা ছিল না, সেরকম একটা দ্বিতল বাসের ওপরে উঠতে বাধ্য করেছিলেন বাস অন এ ফ্রিজিং ইভিনিং। আর সেটা একটা বেশ খুবই ঠান্ডা, ফ্রিজিং মানে আমরা কাঁপছি, জমে যাচ্ছি, এরকম ঠান্ডার অবস্থা, সেরকম একটা সন্ধ্যাবেলায়। জাস্ট বিকজ হি ইজ ক্যারিং এ ডগ, শুধুমাত্র এই কারণে যে তিনি একটা
কুকুর বা ষাঁড়মেয়কে সঙ্গে নিয়ে যাত্রা করছিলেন, মানে বাসের মধ্যে ছিলেন। এবার বাসের মধ্যে কুকুর নিয়ে উঠলে কি হবে, বাকি লোকেদের অসুবিধা হতে পারে। সেই কারণে তিনি ওই মহিলাকে এরকম একটা প্রচন্ড ঠান্ডার সন্ধ্যেবেলায় বাসের খোলা মাথায় যেতে বাধ্য করেছিলেন। While watching the incident and its reaction among other passengers, যখন লেখক এই ঘটনাটা দেখছিলেন এবং এই ঘটনার প্রতিক্রিয়া অন্যান্য মানুষদের, সহযাত্রী যারা, প্যাসেঞ্জার বলতে অন্যান্য বাসে করে যারা যাচ্ছে তারা, সেটা দেখার সময় দ্য অথর ওয়ান্ডার্স, লেখক ভাবছিলেন, দেখো এই ওয়ান্ডার মানে ভাবা, কিছু কিছু ক্ষেত্রে বিস্মিত হয়ে যাওয়া, মানে ভেবে যেন অবাক হয়ে গেছে। এখানে যদি ও এর বদলে এ লেখা থাকতো তাহলে কিন্তু সেটার মানে ঘোরাঘুরি করা হতো, রোম অ্যাবাউট যে ফ্রেজাল ভার্বটা ইউজ হয় সেইটা। এখানে ওয়ান্ডার্স ও আছে, তাই জন্য লেখক ভেবে অবাক হয়ে যাচ্ছেন। ওয়েদার রুলস শুড বি টেম্পার্ড উইথ গুডউইল, যদি টেম্পার মানে ধরো, টেম্পার মানে হচ্ছে মানে লঘু করা, নমনীয় করা, মানে ধরো কোনো নিয়ম আছে যে রাত্রি 9টার পর বাড়ি ফেরা যাবে না, বাবা মা ধরো তার বাচ্চাকে, তার সন্তানকে এই নিয়মটা বলে দিয়েছেন, তো 9:30 হয়ে গেল, বাবা মা কিছু বললেন না, যদিও 9টার বলেছিলেন। এটা হচ্ছে নিয়মটাকে একটু লঘু করে দেওয়া বা নমনীয় করে দেওয়া। একদম 9টাতেই আসতে হবে এরকম না, একটু দেরি হতেই পারে। সেরকম সমাজের যে নিয়মকানুন আছে সেগুলো অল্প আধটু আমরা নমনীয় করতেই পারি, একটু লঘু করতেই পারি, উইথ গুডউইল। কিসের সাথে? সদিচ্ছার সাথে। হ্যাঁ, এবার যদি কোনো সন্তান প্রত্যেক দিন দেরি করে, ধরো 9:30টায় ঢুকছে, কোনো রকম তার কাজ নেই, কোনো রকম ভাবে তার অসুবিধা হয়নি, রাস্তায় হয়তো জ্যামও ছিল না, সে ইচ্ছে করে বারবার বিব্রত করার জন্য তার বাবা আমাকে 9:30টায় ঢুকছে, সেটা ভালো ইচ্ছে নয় তার, সেটা ব্যাড উইল এক রকমের। কিন্তু যদি ভালো কোনো কারণে সে কোনো রকম রাস্তায় অসুবিধায় পড়ে গেছিল, সেই কারণে সে 9:30টায় ঢুকেছে, তাহলে কোনো সেটা সমস্যা নেই। এরকমই সমাজের নিয়মগুলো আমরা সদিচ্ছার সাথে যদি অল্প একটু নমনীয় করতে পারি, ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, যাতে নিয়মগুলো আরো বেশি করে মানবিক হয়, তাই না? তোমার রাস্তায় কোনোভাবে দেরি হয়ে গেছে, তাই জন্য তো তোমার বাবা মার বকা উচিত নয়। তুমি যদি ইচ্ছে করে দেরি করে ঢোকো তাহলেই বকা উচিত। লেখক এইরকমই আবেদন জানাচ্ছেন যে সমাজের যে নিয়ম আছে, এরকম 9টার ঘটনাটা নয়, সমাজের অন্যান্য নিয়ম আছে আমাদের, তোমরা বড় হলে আস্তে আস্তে সেই নিয়মগুলো বুঝতে পারবে। ঠিক বাঁধা ধরা নিয়ম নয়, কিন্তু সমাজ একরকম ভাবে চলে এবং সেই নিয়মগুলো থেকে যারা একটু অন্যরকম করে দেখে বা সেই নিয়মগুলোকে যারা অন্যরকম ভাবে পালন করে বা যুক্তি দিয়ে বুঝতে চায়, তাদের উপর সমাজ আঙুল তোলে। এটা আমাদের সমাজের একটা বাজে ব্যাপার। তো লেখক সেটারই প্রতিবাদ করছেন এবং মানবিকভাবে নিয়মগুলোকে প্রয়োগ করার কথা বলছেন। যাকে এই বিষয়ে বেশি আলোচনা করছি না, তোমাদের ব্যাপারটা জটিল লাগবে। গল্পে কি বলছে? আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে করে যাত্রা করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল প্রচণ্ড ঠান্ডার একটা দিন। বিটারলি শব্দটা মোটামুটি তেঁতো, বিটার টেস্ট বলতে তেঁতো স্বাদ বোঝায়, তেঁতো রকমভাবে ঠান্ডা বলতে কি মানে খুব খারাপ রকমের অবস্থা। আমাদের মুখে তেঁতো লাগলে আমরা কেমন একটা হয়ে যাই না, সেই রকম, মানে খুবই ঠান্ডা, এটা বোঝানোর জন্য বিটারলি কোল্ড নাইট শব্দটা ইউজ করা হচ্ছে। তাহলে বিটারলির অপোজিট কি হতে পারে? সুইটলি। এটা তোমাদের পরীক্ষায় দিতে পারে, বিটারলির অপোজিট কি? সুইটলি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, আর একদম পেছনের দিকে বাসের ফার এন্ড বলতে একদম শেষের দিকে, সেখানে যে পূর্ব দিক থেকে যে হাওয়াটা আসছিল, শীতকালে ঠান্ডা হাওয়া আমাদের শরীরে কেমন কাঁপিয়ে দেয় না, সেটা যেন মানে কাট লাইক এ নাইফ কাঁপিয়ে দিচ্ছিল। মানে সবজি কাটলে যেমন একটা ছুরির দাগ হয়ে যায়, সেরকম হাওয়াটা যেন চাবুক চালাচ্ছিল শরীরের উপর, সেটাই লেখক বলছেন কাট লাইক এ নাইফ। দ্য বাস স্টপড অ্যান্ড টু উইমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার। এই শব্দটার বারবার তোমাদের উচ্চারণ বলি, এটা উচ্চারণ ওম্যান করবেন না, এটা উইমেন, বা আরো ভালো উচ্চারণ করতে গেলে উইমিন, কিন্তু অনেকেই উইমিন বলতে গেলে ওটাকে বিকৃত করে দাও, ওই জন্য আমি সহজে বলি না। যাকে দ্য বাস স্টপড অ্যান্ড টু উইমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার, তাহলে বাসটা থামলো এবং দুজন মহিলা এবং একজন মানুষ একসাথে বাসে উঠলেন। অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস। ভ্যাকেন্ট বলতে ফাঁকা, আর কি করলেন তারা? বাসে উঠে যে ফাঁকা জায়গাগুলো, বাসের আর কি যে ফাঁকা সিটগুলো ছিল সেইগুলো দখল করে নিলেন। দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড লিটিল পেকনিজ ডগ, যে কম বয়সী মহিলা ছিলেন, দুজন মহিলা উঠেছিলেন, দেখো তাদের মধ্যে যে কম বয়সী মহিলা উঠেছিলেন তিনি একটা পেকনিজ ডগ ক্যারি করছিলেন। পেকনিজ বলতে চীনের রাজধানী বেজিং, আমাদের যেমন ভারতের রাজধানী দিল্লি, সেরকম চীন, সবাই এখন করোনার কারণে চীনের কথা জানো, সেই
চীনের রাজধানী বেজিং, সেখানকারই পুরনো নাম পেকনিস। তো ওখানকার কুকুর সেটাকে বলে পেকনিস ডগ। সেটা তিনি আর কি সঙ্গে করে নিয়ে এসেছিলেন, বহন করছিলেন। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। তখন যে বাসের কন্ডাক্টর, যে পরিচালক রয়েছেন, তিনি এলেন এবং তাদের প্রত্যেকের কাছ থেকে, যেহেতু সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগেই বাসে উঠেছেন, তাদের কাছ থেকে তারা কোথায় যাবেন সেইখানকার ভাড়াগুলো নিলেন। ফেয়ার বলতে ভাড়া। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি-আইড ডগ। তারপর তার চোখ কোথায় গেল? সেই কন্ডাক্টরের চোখ কোথায় গিয়ে থামলো? রেস্টেড অন, রেস্ট বলতে এমনি বিশ্রাম করা, চোখ বিশ্রাম করছে, মানে চোখ একটা জায়গায় গিয়ে থেমে গেছে আর নড়ছে না, ঠিক আছে? এইভাবে দ্য আই রেস্টেড অন এই শব্দটার লেখক প্রয়োগ করেছেন। বিডি-আইড, বিডি, বিড মানে হচ্ছে পুঁতি। অনেকে দেখে থাকবে যে গয়না বানানোর জন্য পুঁতি ইউজ হয়, পুঁতির মালা, সেগুলো এক রকমের গয়লা বা অলংকার আমাদের এখানে, সেটাই ইংরেজিতে সেই পুঁতিকেই বিড বলে। তাহলে পুঁতির মতো ছোট ছোট পুঁতি, এমনি ছোট্ট হয় আর কিন্তু খুব উজ্জ্বল, বেশ চকচকে হয়, সেই কারণেই গয়না ব্যবহার করা হয়, গয়না বানানোর জন্য কাজে লাগানো হয়। তো সেই পিকনিস ডগটার আর কি পুঁতির মতো ছোট ছোট চোখ ছিল। তাহলে কন্ডাক্টরের চোখ এবং ওই কুকুরের চোখ যেন এক হলো। আই স ট্রাভেল কামিং আপ। লেখক উপলব্ধি করলেন বা লেখক দেখলেন যে সমস্যা কেন এগিয়ে আসছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। এটাই ছিল সেই সুযোগ যার জন্য বাসের কন্ডাক্টর অপেক্ষা করছিলেন। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। এবং তিনি এই সুযোগটা সম্পূর্ণভাবে কাজে লাগাতে চাইলেন। ইন্টেন্ডেড মানে চেষ্টা করা, এরকম ইচ্ছে করা, চাওয়া, ঠিক আছে? I had marked him as a type who had a general vague grievance about everything. এবার আমি যে এই শব্দটার যে উচ্চারণ করলাম এটা ঠিক উচ্চারণ নয়, এই শব্দটার যে উচ্চারণ করলাম সেটাও ঠিক উচ্চারণ নয়। স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে এই উচ্চারণগুলো করে, তাই জন্য আমি উচ্চারণগুলো তোমাদের বলে দিলাম, এগুলো ঠিক উচ্চারণ নয়। এই শব্দটার উচ্চারণ হচ্ছে ভেগ, ভেগু নয়, ঠিক আছে? ভেগ। আর এটা গ্রিভিয়েন্স নয়, গ্রিভান্স, গ্রিভান্স, ভেগ। তাহলে কি হচ্ছে? I had marked him as the type who had a general vague grievance about everything. তাহলে লেখক এই কন্ডাক্টরকে এমনভাবে চিহ্নিত করেছিলেন যাতে তার মধ্যে একটা বেশ স্বাভাবিক, ভেগ বলতে যে অস্পষ্ট, খুব একটা পরিষ্কার নয়, নট ক্লিয়ার, এরকম আর কি। আর গ্রিভেন্স মানে রাগ মিশ্রিত যে অভিযোগ, সেইটা মানে সব ব্যাপারে এই কন্ডাক্টর যেন একটা অস্পষ্ট অভিযোগ রয়েছে, যেন সবসময় রেগে রেগে একটা অভিযোগ করছে, এরকম কন্ডাক্টরের আর কি ব্যবহার। হি সিমস টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস। তার এইসব বিশেষত সিমস টু মানে দেখে মনে হয় যে তাদের নির্দিষ্ট, পার্টিকুলার বলতে নির্দিষ্ট, তাদের প্রতি এই কন্ডাক্টরের একটা নির্দিষ্ট রাগযুক্ত অভিযোগ আছে, যেসব প্যাসেঞ্জাররা আসে, বাসে ওঠে এবং সিট ইন হিজ বাস, এবং তার বাসে উঠে বসে, while he shivered at the door। যখন কন্ডাক্টর আর কি দরজায় তো ঠান্ডা হাওয়া আসছে, কন্ডাক্টর দরজায় কাঁপছে, এরকম অবস্থায় বাকিরা বাইরে থেকে এসে বাসে উঠে বসে। তো সেটা তো স্বাভাবিক, সবাই এসে বসবে। সবাই কি কন্ডাক্টরের মতো দরজায় গিয়ে দাঁড়াবে নাকি? তাই না? বাসে তারা তো উঠেছে, বাসে টাকা দিয়ে প্রথমত যাতায়াত করছে, তো তারা বাসের মধ্যে এসে বসবে। কিন্তু তার এই জিনিসটা তার আর কি ভাল লাগে না, তার হয়তো কষ্ট হয় যে আমি ঠান্ডায় দাঁড়িয়ে আছি আর বাকিরা এসে বাসের মধ্যে গরমে বসছে। কেন বলছি? বাসের নিশ্চয়ই জানলাগুলো বন্ধ আছে, সেই কারণে। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। আর কন্ডাক্টর রেগে মেগে কি বলছেন যে আপনার এই কুকুরটাকে বাইরে নিয়ে যাওয়া উচিত। I shall certainly do nothing of the kind. You can take my name and address, said the woman. আচ্ছা, I shall certainly do nothing of the kind. তো এই ভদ্রমহিলা কি বলছেন যে আমি এরকম কিছুই করব না, সে ব্যাপারে আমি একদম নিশ্চিত, আপনি আমার নাম এবং ঠিকানা নিতে পারেন। She had evidently expected the challenge and knew the reply. স্পষ্টতই তিনি চ্যালেঞ্জটা প্রত্যাশা করেছিলেন। এক্সপেক্টেড মানে কি? প্রত্যাশা করা, মানে আশা করা। এবং তিনি তার উত্তরও জানতেন। রিপ্লাই বলতে একটা প্রশ্নের বদলে আমরা যেমন অ্যান্সার বলি, সেরকমই কথোপকথনের সময় প্রশ্নের যে উত্তরটা দেওয়া হয় তাকে রিপ্লাই বলে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। তখন কন্ডাক্টর কি বলছেন?
যে আপনার এই কুকুরটাকে নিশ্চয়ই বাইরে নিয়ে যাওয়া উচিত, এটা আমার আদেশ। দেখো, কন্ডাক্টর এরম ভাবে আদেশ করতে পারেন না, অনুরোধ করতে পারেন। উনি তো কোনো রকম মানে পাপ করেননি, ঠান্ডার দিনে তার সাথে কুকুরটা ছিল, তিনি তাকে নিয়ে বাসে উঠেছেন এবং কোনো অন্যান্য সহযাত্রী প্রতিবাদ জানায়নি এখনো অবধি। কোনো রকম মানে বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করতে পারো, কমেন্ট করে বললো কেমন লাগলো। ঠিক আছে, সবাই ভালো থাকে।